যে জ্বালা। খাটাখাটনির পর ভাবলাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাবো, তা না, পাশ কাটিয়ে যাওয়ারও তো জায়গা নেই, আশেপাশে কেউ তো নেই। লোকটাকে ধরে রাস্তার পাশে করে দিই, তাহলে পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবো। এমনিতেই তো মরে গেছে বলে মনে হচ্ছে। আপনাকে কে পুলিশের চাকরি দিয়েছে বলুন তো চন্দন? লজ্জা করে না আপনার? এই নিয়ে একইভাবে তিনজন খুন হলেন, আর আপনি এখনো পর্যন্ত সামান্যতম কিছু ক্লু পেলেন না। স্যার, একেবারেই যে কিছু পাইনি তা নয়, খুনটা যে একই লোকের করা সেটা কনফার্ম স্যার। মানে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। 3টে খুনই একইভাবে করা হয়েছে। উদ্ধার করেছো আমায়। এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারতো। ঘাড়ে ছুরি মেরে হত্যা, তারপর ছুরি দিয়ে বুকে দাঁড়িপাল্লা এঁকে দেওয়া। যে কেউ বলবে এটা একই লোকের কাজ। এছাড়া আর কিছু উদ্ধার করতে পেরেছো? তোমার দ্বারা হবে না জানি, তাই একজন এফিসিয়েন্ট অফিসারকে ডেকেছি। সেই এই কেসটা হ্যান্ডেল করবে, আর তুমি তাকে অ্যাসিস্ট করবে। স্যার, ভিতরে আসবো? আরে এসো এসো কবির, তোমারই অপেক্ষা করছিলাম। কবির ইজ রিপোর্টিং স্যার। আমার জন্য কি অর্ডার আছে বলুন স্যার। ওয়েলকাম ইওর হোম টাউন কবির। একটা জটিল কেসের জন্য তোমায় ডেকেছি। চন্দন, কবিরকে কেসের ডিটেলস দাও। ইন্সপেক্টর চন্দন ফাইল কবিরের হাতে তুলে দেন। সমস্ত ঘটনা খুলে বলেন। কবির ফাইলের পাতা উল্টে পাল্টে দেখতে থাকেন। কবির গম্ভীর হয়ে যান। কি বুঝলে কবির? সিরিয়াল কিলার সে বিষয়ে সন্দেহ নেই, তবে 3টে জিনিস লক্ষ্য করার মতো। কোন 3টে জিনিস? তার আগে বসো। 1, খুনি যে 3জনকে খুন করেছে সবাই উকিল। 2, মৃতদেহের বুকে দাঁড়িপাল্লা এঁকে দিচ্ছে প্রতিবার। দাঁড়িপাল্লা কিন্তু আইনের প্রতীক। 3, প্রতিটা খুন 10 তারিখে হয়েছে, মানে খুনি উকিলদের ওপর কোনো রাগ থেকে খুনগুলো করছে, আর 10 তারিখ একটা স্পেশাল দিন তার কাছে। দেখো চন্দন, দেখে কিছু শেখো। তার মানে নেক্সট খুন যদি সে করে, মানে সেটা করবেই বলে মনে হচ্ছে, তাহলে কোনো উকিলকেই খুন করবে। চন্দন, একটা অন্তত কাজ করো, শহরে যত উকিল আছে তাদের যোগাযোগ করে তাদেরকে সাবধানে থাকতে বলো। আর যদিও 10 তারিখে খুন প্রতি মাসে হচ্ছে না, কিন্তু যখনই খুন হচ্ছে 10 তারিখেই হচ্ছে, তাই প্রতি মাসে ওই দিন শহর জুড়ে টহল দাও। যাও, এবার যাও। কবির যা করার করো, খুনিকে তাড়াতাড়ি ধরে দাও। উপর থেকে প্রচুর প্রেসার আসছে কবির। আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব স্যার। এখন চলি। ইন্সপেক্টর চন্দন শহরের সমস্ত উকিলকে সাবধানে থাকতে বলেছে। প্রতি মাসের 10 তারিখ বিশেষ করে রাস্তায় টহলদারি রাখছে। 2 মাস কেটে গেল আর খুন হয়নি। পুলিশের অনেকে মজা করে বলেছে নতুন অফিসার দেখে খুনি খুন করা বন্ধ করে দিয়েছে, কিন্তু পরের মাসেই। এই কোথায় পালাচ্ছিস বাবা জীবন? এতদিনে ধরেছি ব্যাটাকে। উফ, নাকানি চোবানি খাইয়ে ছাড়লে এই কয় মাসে। থানায় চল, তোর ভালো মতো খাতির করছি। 2জন এখানে থাকো, এখনই অ্যাম্বুলেন্স আসবে, আর একে গাড়িতে তোলো। এসো। ওয়েল ডান গাইজ। এত তাড়াতাড়ি তোমরা কেসটা সলভ করে ফেলবে ভাবিনি। তবে কবির ব্যাপারগুলো না ধরলে আমরা এখনো অন্ধকারেই থাকতাম। এটা তো আমার ডিউটি স্যার। তাহলে আমি লালবাজারে ফিরে যাই স্যার। এই কেসের জন্য এখানে এসেছিলাম, সেটা তো সলভড। নিজের হোম টাউন এলে কিছুদিন থাকো, রেস্ট নাও। আমি তোমার ছুটি মঞ্জুর করে দেবো। আমার বাড়িতে কে আছে স্যার যে থাকবো? সবাই তো মারা গেছে। এই কেসের জন্য তবু বহু বছর পর এলাম এখানে। 3 মাস তো থাকলাম, এবার ফিরে যেতে চাই।
কিন্তু স্যার, পাগলটা তো কিছুই স্বীকার করছে না। এত মারছি তবু শুধু হাসছে। সব খুনিরাই ওরকম করে চন্দনবাবু, পাগলা সেজে শাস্তি এড়াতে চায়। হাতে নাতে ধরেছেন, কেস কোর্টে তুলুন, আপনার কাজ শেষ। কিন্তু স্যার, কবির যা বললো তাই করো চন্দন। যখন সবাই ভাবলো খুনি ধরা পড়েছে, কোর্টে কেস চলছে, ঠিক তখনই 2 মাস পর আবার একইভাবে এক উকিল খুন হলো। তখন সবাই বুঝতে পারলো যে আসল খুনিকে ধরা হয়নি, সত্যিই একজন পাগলকে, যে হয়তো ওই দিন ওই রাস্তায় ছিল, তাকে ভুল করে ধরে আনা হয়েছে। আবার নতুন করে তদন্ত শুরু হলো। যে পাপ তুই করেছিস সেটা সরাবি কিভাবে? তোর পাপের একমাত্র প্রায়শ্চিত্ত তোর মৃত্যু। আমায় মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে যেতে দাও। তোকে ছেড়ে দেওয়া মানে আরো অনেক মানুষের ক্ষতি। তোদের মতো মানুষদের জন্য কতজনের জীবন শেষ হয়ে যায়, কত পরিবার ধ্বংস হয়ে যায়। তোকে মরতেই হবে। খেলা শেষ মিস্টার। এবার ভালোয় ভালোয় মুখোশটা খোলো দেখি। চালাকি করার চেষ্টা করলে একটা গুলিও মিস যাবে না। খোলো। কবির বাবু, এখন কবির বাবু কেমন আছেন স্যার? ভালো নেই। ও তো বিশ্বাসই করতে পারছে না যে ও এইসব খুন করেছে। সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা চলছে। ডক্টর বলেছেন যে ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে উনি আক্রান্ত। ছোটবেলার কোনো একটা ঘটনা অবচেতন মনে এমনভাবে গেঁথে গেছে যে যখনই সেই ধরনের দুঃখ পেত, সে একবার অন্য মানুষে পরিণত হতো। তখন সে কি কাজ করছে আর মনেই থাকতো না। ভালো যে তার ফাঁসি হয়নি এই কারণে। চিকিৎসা শেষে যাবজ্জীবন কারাগার শাস্তি হয়েছে। কিন্তু চন্দন, তুমি আমায় অবাক করেছ। তুমি জানলে কি করে যে কবির খুনি? আর ওই দিন কোনো উকিলকেই খুন করবে? কবির বাবু খুনি সেটা সিওর ছিলাম না স্যার, শুধু আন্দাজ করেছিলাম। পাগলটাকে যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখন আমি বুঝতে পারি যে সে খুনি নয়। তারপর সেদিন কবিরবাবু বললেন দীর্ঘ বছর উনি এখানে আসেননি, অথচ টহল দেওয়ার সময় কবিরবাবুকে দেখে এক পানওয়ালা আমায় বলল যে সে মাঝে মাঝেই এখানে আসতো। আমার খটকা লাগতে আমি কবিরবাবুর পুরনো বাড়ির কাছে গেলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম কবিরবাবুর বাবা চুরির অপরাধে ধরা পড়েছিলেন। তখন উনি ছোট, ওনার বাবা চোর ছিলেন না, তাকে ফাঁসানো হয়েছিল। তখনকার সরকারি উকিল তাকে অপরাধী প্রমাণ করেছিলেন মিথ্যে প্রমাণ সাজিয়ে। ওয়াও, ইন্টারেস্টিং। তারপর তারপর লজ্জায় ওনার বাবা আত্মহত্যা করেন। ওনার মা সেই শোকে মারা যান। কবিরবাবু অনাথ হয়ে পড়েন। সেই ঘটনা তার অবচেতন মনে গেঁথে যায়। সরকারি উকিলদের উনি ঘৃণা করতে শুরু করেন। মাথা ঘামিয়ে দেখলাম সেই সমস্ত উকিলকে উনি হত্যা করেছেন যাদের অসৎ হিসাবে বদনাম আছে। তাই চান্স নিলাম, ফাঁদ পাতলাম এমন একজন উকিলকে নিয়ে যার বদনাম আছে অসৎ হিসাবে, আর উনি সেই ফাঁদে ধরা পড়লেন। দারুণ চন্দন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি দারুণ কাজ করেছো। কিন্তু স্যার, আমার কবিরবাবুর জন্য খুব খারাপ লাগছে। কবিরবাবু অজান্তে হলেও এমন কাজ করে ফেলেছেন যে এখন সারা জীবন তাকে জেলে কাটাতে হবে। আইন নিজের হাতে নিলে সে যেই হোক শাস্তি পাবেই।
আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। একদম ঠিক বলেছেন স্যার। আপনারাও কেউ যেন ভুল করেও আইন নিজের হাতে নেবেন না। একটা সামান্য ভুল সারা জীবন নষ্ট করে দেয়।